আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাল মাহমুদ, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এই সুন্দর একটা পরিবেশে ক্লাস নেওয়ার জন্য আমাদের যে প্রধান শিক্ষক এ.কে.এম. আখতার হোসেন স্যার সুযোগ করে দিয়েছেন, এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে আজকে রসায়নের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, এই অধ্যায়ের তড়িৎ রাসায়নিক কোষের কিছু অংশ আলোচনা করব। আমরা বিভিন্ন ব্যাটারি দেখি, পেন্সিল ব্যাটারি, যেটা আমরা রিমোট কন্ট্রোল ব্যবহার করি, টর্চ লাইটের ব্যাটারি। তারপরে আমরা ব্যাটারির সাথে পরিচিত আছি। এখানে কি ঘটে? এই ব্যাটারির মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া বিদ্যুৎ শক্তিতে পরিণত হচ্ছে, আর সেখান থেকে আমরা এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছি। এরকমভাবে বিভিন্ন প্রকার তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আজকের ক্লাসটা আমরা আলোচনা করব। তোমাদের সবাইকে স্বাগতম। দশম শ্রেণী রসায়ন অষ্টম অধ্যায় পার্ট 3। আমাদের মেইন কন্টেন্টগুলো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ ও কৌশল, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। আজকের ক্লাসটা তোমাদেরকে অনেক বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আশা করি এই ক্লাস থেকে তোমাদের অনেক উপকারী তথ্য তোমরা পেয়ে যাবে। আমরা তড়িৎ রাসায়নিক কোষ বিষয়টাকে আগে এটা জেনে আসি। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে একটা সিস্টেম, একটা ব্যবস্থা বা একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয় অথবা বিদ্যুৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়। ওই ব্যবস্থা বা ওই যন্ত্রটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে তোমার দুইটা দণ্ড বসানো থাকে, ঠিক আছে? একটা থাকে তোমার অ্যানোড আর একটা ক্যাথোড। একটা দণ্ডের মধ্যে তোমার জারণ বিক্রিয়া ঘটবে, আরেকটা দণ্ডের মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটবে। অনেক তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে ব্যাটারির সংযোগ থাকবে, অনেকগুলো থাকবে না। জাস্ট একটা তার দিয়ে দুইটা দণ্ডকে সংযোগ দিয়ে দিতে হবে। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো যে যন্ত্রের মধ্যে বাইরে থেকে ব্যাটারি বা বিদ্যুৎ উৎসের সাহায্যে তোমার দণ্ডের মাধ্যমে ওই কোষের মধ্যে বিদ্যুৎ সাপ্লাই করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়, সেটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। গ্যালভানিক কোষ কি? গ্যালভানিক কোষ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের উল্টাটা, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, সেই যন্ত্র হচ্ছে গ্যালভানিক কোষ। আজকে আমাদের বিস্তারিত আলোচনার বিষয় হবে তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে, ঠিক আছে? পরের ক্লাসে আমরা গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ চলবে বা ইলেকট্রনের প্রবাহ চলবে, এই বিদ্যুৎ প্রবাহটা বিদ্যুৎ পরিবাহী পদার্থ লাগবে। বিদ্যুৎ পরিবাহী কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তারাই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। যেমন মনে করো ধাতব দণ্ড, তারপরে কি করে ধাতব আয়ন, হ্যাঁ, তারপরে কপার, গ্রাফাইট, এইগুলো আর কি। আচ্ছা, বিদ্যুৎ পরিবহন করতে পারে কপার, এগুলো। এই বিদ্যুৎ পরিবাহীটা আবার দুই প্রকার, একটা কি ইলেকট্রন পরিবাহী আর একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রন পরিবাহী কোনগুলা? আমরা জানি এক টুকরা ধাতুর মধ্যে ধাতুগুলা কি করে ইলেকট্রন ছেড়ে দেয়। এই যে ধাতু ইলেকট্রন ছেড়ে দিল, এই ইলেকট্রন, অসংখ্য ইলেকট্রন ধাতব খণ্ডের মধ্যে সঞ্চরণশীল থাকে, চলাচল করতে থাকে।
এই ইলেকট্রনের ফ্লোর কারণেই ধাতুগুলো বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে। তাহলে সকল প্রকার ধাতু, যেমন মনে করো কপার, জিঙ্ক, হ্যাঁ, সোডিয়াম, এগুলো সব কি ইলেকট্রন পরিবাহী। যখন ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন ঘটবে সেটাকে বলা হয় ইলেকট্রন পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনটা? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে তোমার যে আমরা যে খাবার লবণ খাই, বিভিন্ন প্রকার লবণ, হ্যাঁ, বিভিন্ন প্রকার লবণ, হ্যাঁ, এরা কি করে? পানিতে দ্রবীভূত হয়ে যায়। পানিতে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে। আয়ন উৎপন্ন করার পর এরা কি করে? পানিতে দ্রবীভূত হয়ে যায়। সোডিয়াম প্লাস উৎপন্ন করবে, ক্লোরিন মাইনাস উৎপন্ন করবে। এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলা যখন উৎপন্ন হয়, আর এখানে কি করা হয়? এই দণ্ডের মাধ্যমে যখন ইলেকট্রিসিটি পাস করা হয়, ঠিক আছে, এই আয়নগুলো ওই সময় কী করে? বিদ্যুৎ সাপ্লাই করে। তার মানে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে সকল পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে তারাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। যে সকল পদার্থ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আর এই প্রসেসটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এখন দেখো, এই তড়িৎ বিশ্লেষণটা আবার দুই প্রকার। তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আবার দুই প্রকার। কি কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো হচ্ছে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে ওইগুলা যারা যে লবণগুলো পানিতে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকবে, পুরোপুরি আয়নিত অবস্থায় থাকবে, যেমন সোডিয়াম ক্লোরাইডের লবণগুলো, ঠিক আছে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলা? যে আয়নগুলা পানিতে অল্প মাত্রায় বিয়োজিত অবস্থায় থাকবে, সেগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন CH3COOH, ঠিক আছে। এখানে যে আয়নগুলো পাবা এটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এখানে যে আয়ন উৎপন্ন হবে CH3COO মাইনাস H প্লাস। জন্য কৌশল আলোচনা করতে গেলে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে আমরা যে দণ্ড ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলি তড়িৎদ্বার। আমি যদি একটি সেল আঁকি, যেমন দেখো, ঠিক আছে, এরকমভাবে আমরা যখন সেল আঁকতে যাই, এরকমভাবে আমরা কি করি? দুইটা দণ্ড এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কি করি? বসিয়ে দিই। তাহলে এই যে দুইটা দণ্ড, এই দুইটা দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার। এদেরকে কি বলা হয়? তড়িৎদ্বার, ঠিক আছে, তড়িৎদ্বার। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে যে দুটি দণ্ড প্রবেশ করানো হয় সেইগুলোকে বলা হয় কি? তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী বা দণ্ড বসানো হয় তাকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বারটা আবার দুই প্রকার। কয় প্রকার? তড়িৎদ্বার দুই প্রকার। একটা হচ্ছে অ্যানোড, আরেকটা হচ্ছে ক্যাথোড। একটা হচ্ছে অ্যানোড, আরেকটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড এবং ক্যাথোডে কি ঘটে? অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে আমরা যদি ব্যাটারির সংযোগ দেই তো আমরা দেখব যে, ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড, আর যে প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই আয়নগুলো, ক্লোরাইড আয়নগুলো এখানে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে, ক্লোরাইড আয়নগুলো এখানে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে? তোমার জারণ বিক্রিয়া ঘটাবে। আর সোডিয়াম প্লাস আয়নগুলো এই ক্যাথোড দণ্ডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে কি হবে? সে পরমাণুতে পরিণত হবে, এই দণ্ডের গায়ে লেগে থাকবে। মোট কথা, যেই দণ্ডের মধ্যে জারণ বিক্রিয়া সংঘটিত হয় সেটাই হচ্ছে অ্যানোড। জারণ বিক্রিয়া, জারণ মানে ছাড়ন, তোমরা জানো, জারণ বিক্রিয়া
যে প্রক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা, অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয় তাকে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর ক্যাথোডে কী ঘটবে? বিজারণ। যে দণ্ডের মধ্যে ইলেকট্রন গ্রহণ করা হয় সেটা হচ্ছে কি? বিজারণ বিক্রিয়া। তো এখানে আমরা যে ক্লোরিন আয়নগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে, আর সোডিয়াম প্লাস আয়নগুলো এই দণ্ডের কাছে এসে ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে কি করবে? সোডিয়াম পরমাণু উৎপন্ন করবে। যদি অ্যানোড এবং ক্যাথোড যে তড়িৎদ্বার আছে, অ্যানোড ক্যাথোড, অ্যানোড আর ক্যাথোডের সংজ্ঞা আসলে আমরা বলতে পারি যে তড়িৎদ্বারে কি ঘটে? জারণ বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে অ্যানোড। যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্যাথোড। তড়িৎ বিশ্লেষ্য কোষের ঘটন ও কৌশল, ক্রিয়া কৌশল। ঘটন ও ক্রিয়া কৌশল। তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যাখ্যা করার জন্য আমরা প্রথমে কি করব? একটা পাত্র নেব। আমরা কি নিব? একটা কাচের পাত্র নিব, ঠিক আছে? নিয়ে এটার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মনে করো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলাম। কি নিব? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। এই এক পাত্রের মধ্যে যখন পানি নিয়ে সোডিয়াম ক্লোরাইড নিব, ওই সময় সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হবে। সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হবে, ঠিক আছে? এখন আমরা কি করব? দুটো দণ্ড বসিয়ে দিব, দুটো গ্রাফাইট দণ্ড। তোমরা কিভাবে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বাসায় তৈরি করতে পারো আমি সেই কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে, ঠিক আছে? এখন দেখো, দুইটা তড়িৎদ্বার প্রবেশ করালাম। এখন তোমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের সংজ্ঞার মধ্যে পড়েছ, এই কোষের মধ্যে বাইরে থেকে বিদ্যুৎ উৎস বা ব্যাটারি সংযোগ দিতে হবে। তাহলে আসলে আমরা এই দুইটা দণ্ডের সাথে বাইরে থেকে একটা ব্যাটারির উৎস সংযোগ দিয়ে দিচ্ছি। এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তাহলে স্বাভাবিকভাবে ব্যাটারির যে ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ড যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড, আর ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তের সাথে যে প্রান্তটা যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। সেটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে? চিত্রটা কি আঁকলাম? তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে আমরা একটা পাত্র নিব, পাত্র নিয়ে এখানে একটা লবণের দ্রবণ নিব। আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি। এই দ্রবণটা এখানে বিগলিত হয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করলো। দুইটা তড়িৎদ্বার প্রবেশ করিয়েছি, যেটা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কাজ করছে। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত যে দণ্ড সেটা হচ্ছে অ্যানোড, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত সেটা হচ্ছে ক্যাথোড। এখন দেখো এখানে যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস আয়নগুলো উৎপন্ন হলো, এখন এই ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ড অ্যানোড যুক্ত আছে, এই অ্যানোডের মধ্যে এই ক্লোরাইড নেগেটিভ আয়নগুলো চলে যাবে। নেগেটিভ আয়নগুলো চলে গিয়ে সেই ইলেকট্রনটা এই দণ্ডকে দিয়ে দিবে। এই দণ্ডকে ইলেকট্রনটা কি করবে? এই ক্যাথোড প্রান্তে চলে আসবে। ওই সময় এই সোডিয়াম পরমাণু, সোডিয়াম আয়নগুলো কি করবে? এইখানে এসে এই ইলেকট্রনগুলো সে গ্রহণ করবে। গ্রহণ করে সোডিয়াম প্লাসটা প্রশমিত হয়ে সোডিয়াম পরমাণু উৎপন্ন হবে এবং এখানে সে কী করবে? এই দণ্ডের গায়ে লেগে থাকবে। আমি আবার বলছি, এই আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে তোমার যে নেগেটিভ আয়ন, ক্লোরাইড আয়নগুলো উৎপন্ন হবে, এগুলা অ্যানোড প্রান্তে এসে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, ঠিক আছে? আর দুইটা ক্লোরিন পরমাণু একত্রে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। গ্যাসগুলো আবার বুদবুদ আকারে কী হবে? এর উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইলেকট্রনটা এই তার বেয়ে আবার কি করলো? এখানে আসলো। এখন এই সোডিয়াম প্লাস আয়নগুলো এই দণ্ডের কাছে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ মুক্ত হয়ে সে এখানে জমা হতে থাকবে। তাহলে আসো, অ্যানোডে জারণ বিক্রিয়া কি ঘটে?
অ্যানোডে জারণ বিক্রিয়া। অ্যানোডের জারণ বিক্রিয়া কি ঘটলো? আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন একটা ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে। ঠিক আছে, এই ক্লোরিনটা কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে আবার দেখো ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। ক্যাথোড বিজারণ বিক্রিয়া, সোডিয়াম প্লাস আয়ন এই ক্লোরিনের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা গ্রহণ করে সে সোডিয়াম পরমাণু উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? সোডিয়াম পরমাণু উৎপন্ন করবে। তাহলে দেখো এখানে ক্লোরিন আয়নটা ইলেকট্রন ছেড়ে দিল, ক্লোরাইড আয়নটা ইলেকট্রন ছেড়ে দিল, জারণ বিক্রিয়া ঘটালো। আর এখানে ক্যাথোড প্রান্তে এসে সোডিয়াম প্লাস আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে কি করলো? চার্জ মুক্ত হয়ে সোডিয়াম পরমাণু উৎপন্ন করলো। এখানে সে এই সোডিয়াম পরমাণুগুলো যুক্ত হয়ে থাকবে, আর এখানে বুদবুদ আকারে ক্লোরিন গ্যাসগুলা বেরিয়ে যায়। এখানে যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, আমরা এটা একটা পরীক্ষা করতে পারি। পরীক্ষাটা কীভাবে করতে? আমরা একটা নীল লিটমাস নেব। নীল লিটমাসটাকে পানিতে ভিজানোর পর এখানে এই ক্লোরিন গ্যাসের সাথে এই ক্লোরিন গ্যাসগুলোকে আমরা টেস্ট টিউবে কালেকশন করব। প্রথমে ক্লোরিন গ্যাসগুলোকে টেস্ট টিউবে কালেকশন করে একটা নীল লিটমাসকে পানিতে ভিজিয়ে তারপরে ওই টেস্ট টিউবের মুখে ধরলে একটু পরে দেখতে পারবো এটা কি হয়ে গেছে? নীল লিটমাসটা লাল হয়ে গেছে। কারণ এখানে যে ক্লোরিনগুলো উৎপন্ন হলো, এই ক্লোরিন এই লিটমাস পেপারে পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড এবং HCl উৎপন্ন করে। ঠিক আছে, হাইপোক্লোরাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তো অ্যাসিড তোমরা জানো, অ্যাসিড নীল লিটমাসকে লাল। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি ঘটবে? আমরা যদি সোডিয়াম ক্লোরাইডটাকে দেখি, সোডিয়াম ক্লোরাইড ভেঙে কি উৎপন্ন করবে? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, তারপরে দেখো একই সাথে দ্রবণের মধ্যে যে পানি থাকবে ওই পানিটাও ভেঙে যাবে। পানিটা ভেঙে কি উৎপন্ন করবে? H প্লাস OH মাইনাস। দেখো এখানে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব ওই সময় কি হবে? দ্রবণের মধ্যে ওই অবস্থায় সোডিয়াম প্লাস H প্লাস দুইটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন থাকছে। আমার প্রশ্ন হলো দুইটা ক্যাটায়নের মধ্যে কোনটা আগে ক্যাথোডে যাবে? দুইটা অ্যানায়নের মধ্যে কোনটা আগে অ্যানোডে যাবে? ঠিক আছে, এটা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিবে। তাহলে আসো আমরা একটা সেল আঁকি। মনে করো একটা পাত্র নিলাম, ঠিক আছে, এটার মধ্যে দুইটা দণ্ড প্রবেশ করালাম। দুইটা দণ্ড প্রবেশ করানোর পর ব্যাটারির সাথে একটা সংযোগ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। যদি আমরা এটাকে বলি অ্যানোড, আমরা এটাকে বলতে পারি ক্যাথোড। ঠিক আছে, আর এখানে যে সলিউশনটা থাকবে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ। তো এখানে দ্রবণের মধ্যে কি হবে? সোডিয়াম প্লাসও থাকবে, H প্লাসও থাকবে, আবার কি থাকবে? OH মাইনাসও থাকবে, Cl মাইনাসও থাকবে।
ঠিক আছে, আমরা জানি ক্যাটায়নগুলা ক্যাথোডে যাবে, ক্যাটায়নগুলা ক্যাথোডে যাবে, অ্যানায়নগুলা অ্যানোডে যাবে। এখন কোনটা আগে যাবে কোনটা পরে যাবে আমরা সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা যদি প্রথমে অ্যানোড বিক্রিয়াটা দেখি, অ্যানোডের ক্ষেত্রে দেখো হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরিন মাইনাস। এখন এই দুইটার মধ্যে হাইড্রোক্সিল আয়ন অ্যানোডের মধ্যে গিয়ে, হাইড্রোক্সিল আয়ন অ্যানোড প্রান্তে গিয়ে দ্রুত ইলেকট্রন দিতে পারবে। ঠিক আছে, কিন্তু ক্লোরাইড আয়নের ক্ষেত্রে, এক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে হাইড্রোক্সিল আয়ন আগে ইলেকট্রন ছেড়ে দেওয়ার কথা, তার প্রবণতা বেশি, কিন্তু এই দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্লোরাইড আয়নটা এখানে কি করবে, হাইড্রোক্সিল আয়নের আগে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে মুক্ত হবে, পরমাণু উৎপন্ন করবে, তারপরে কি করবে, দুটি ক্লোরিন পরমাণু অণু সৃষ্টি করবে। তাহলে অ্যানোডে কি হবে, আসো আমরা অ্যানোডের জারণ বিক্রিয়াটা লিখি। অ্যানোড রিঅ্যাকশনটা কি হচ্ছে, অ্যানোডের জারণ বিক্রিয়াটা কি হচ্ছে, অ্যানোডের জারণ বিক্রিয়া হচ্ছে ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণু উৎপন্ন করছে, দুইটা ক্লোরিন পরমাণু একত্রে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যানোড প্রান্তের মধ্যে আমরা দেখব বুদবুদ আকারে ক্লোরিন গ্যাস বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন গ্যাসটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো আমাদের ক্যাথোড রিঅ্যাকশনে কি হবে, ক্যাথোড রিঅ্যাকশনে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই যে সোডিয়াম প্লাস এবং H প্লাস এই দুইটা আয়নের মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তো এখান থেকে H প্লাসটা যাবে ক্যাথোড প্রান্তে আর Cl মাইনাসটা যাবে অ্যানোড প্রান্তে। ঠিক আছে, তাহলে এখানে H প্লাসটা ক্যাথোডে গিয়ে এই প্রান্ত থেকে ইলেকট্রন গ্রহণ করে সে চার্জ মুক্ত হয়ে যাবে, হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে, দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ঠিক আছে, আশা করি সবাই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে। তাহলে আর বাকি থাকছে কি, এখানে সোডিয়াম প্লাস OH মাইনাস এই দুইটা একত্রে বিক্রিয়া করে, সোডিয়াম প্লাস OH মাইনাস একত্রে বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব একাধিক ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে কোনটি আগে ক্যাথোড বা অ্যানোডে যাবে তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। কয়টি বিষয়? তিনটি। প্রথমটা হলো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। কীভাবে হিসাব করব তা জানার জন্য ক্যাটায়ন বা অ্যানায়নের একটা কি আছে, তোমার সক্রিয়তা সিরিজ আছে, এটাকে ধাতুর সক্রিয়তা সিরিজ বা তোমাকে বলা যায় ধাতুর তড়িৎ রাসায়নিক সারি। ঠিক আছে, আমরা এটা দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি ক্যাটায়নগুলো আমরা লিখি, ক্যাটায়ন এখানে হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে,
আমরা একটা তড়িৎ রাসায়নিক সারি লিখি, যেমন এখানে মনে করো লিথিয়াম, লিথিয়াম সোডিয়াম, লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড। ঠিক আছে, আবার দেখো অ্যানায়নের ক্ষেত্রে নাইট্রেট, সালফার, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল। এই ক্যাটায়নের একটা তড়িৎ রাসায়নিক সারি লিখলাম, অ্যানায়নের একটা তড়িৎ রাসায়নিক সারি বা সক্রিয় সিরিজও বলতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা এগুলার বিজারণ ক্ষমতা বেশি, উপরের মৌলগুলা তোমার বিজারণ ক্ষমতা কম। ঠিক আছে, আপনি এখানে দেখো অ্যানায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, তারপরে ব্রোমাইড, আয়োডাইড আর হাইড্রোক্সিল আয়ন। তাহলে নিচের থেকে যত উপরের দিকে যাওয়া যাবে, নিচের মৌলগুলার তোমার দ্রবণের মধ্যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারণ ধর্ম, জারিত হওয়ার প্রবণতা বেশি থাকবে। নিচের থেকে উপরের দিকে উঠতে থাকলে জারিত হওয়ার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকবে। হাইড্রোক্সিল আয়নের জারিত হওয়ার প্রবণতা বেশি, ক্লোরাইড আয়নের জারিত হওয়ার প্রবণতা কম হবে। ঠিক আছে, এই চার্টের মাধ্যমে আমরা প্রথম অংশটা আলোচনা করলাম ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। আমরা এই তড়িৎ রাসায়নিক সারি বা ধাতুর সক্রিয় সিরিজ দেখে আমরা এটা এভাবে হিসাব করতে পারি। আরেকটা বিষয় দেখো, ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব। আরেকটা কি, ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব। যদি কোনো সলিউশনের মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন থাকে, এই সিরিজটা ওই সময় কাজ হবে না যদি এখানে ঘনমাত্রার পার্থক্য থাকে। যার ঘনমাত্রা বেশি হবে সে আগে কি হবে, সে আগে জারিত হবে। ঠিক আছে, এখানে আমরা যদি একটা জিনিস দেখি, ক্লোরাইড এবং হাইড্রোক্সিল আয়ন এই দুইটা যদি সলিউশনে থাকে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি বেশি থাকে, তাহলে ক্লোরিনটা আগে কি হবে, জারিত হবে, সে আগে ইলেকট্রন ছেড়ে দিবে। হাইড্রোক্সিল আয়নে কিন্তু ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা বেশি, কিন্তু এখানে ক্লোরিনের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্লোরিন ইলেকট্রন ছাড়বে। মনে করো একটা সলিউশনের মধ্যে একটা জলীয় দ্রবণ, গাঢ় জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণের মধ্যে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.1 মোলার। তাহলে এখানে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার। আর দ্রবণের মধ্যে পানি ভেঙে যে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করলো, এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে কত, ঘনমাত্রা হবে 10⁻7 মোলার। তার মানে এটার মধ্যে এই দুইটার মধ্যে কত পার্থক্য কত, 10⁻6 গুণ ঘনমাত্রা বেশি হচ্ছে ক্লোরাইড আয়নের। সেই ক্ষেত্রে তোমার H+ পরিবর্তে এই যে এখানে হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে ক্লোরাইড আয়নটা আগে জারিত হবে, যেহেতু এটার ঘনমাত্রা বেশি। 2 নম্বর নিয়মটা আমি আবার বলছি, ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব। যদি কোনো দ্রবণের মধ্যে দুইটা অ্যানায়ন থাকে, দুইটা ক্যাটায়ন থাকে, সেক্ষেত্রে যদি ঘনমাত্রা কোনোটার বেশি হয়, তাহলে ওইটাই আগে কি হবে, জারিত বা বিজারিত হবে। এই ক্ষেত্রে সক্রিয় সিরিজের এটা খাটবে না। ঠিক আছে, তো আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখেছি সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হয় 0.1 মোলার, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে তাহলে 0.1 মোলার।
ঠিক আছে। আর পানিটা ভেঙে H+ এবং OH- উৎপন্ন করলো। এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে 10⁻7 মোলার, ঠিক আছে, 10⁻7 মোলার। তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রার সাথে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার পার্থক্য হলো 10⁶ গুণ বেশি ঘনমাত্রা হচ্ছে ক্লোরাইড আয়নের। বলতে চাচ্ছি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, এই জন্য এটা আগে জারিত হবে। এই জন্য এটা কি করবে, হাইড্রোক্সিল আয়নের তুলনায় দ্রুত এটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, ঠিক আছে। তড়িৎদ্বারের প্রকৃতির উপরেও তোমার অ্যানায়ন বা ক্যাটায়নের জারিত বিজারিত হওয়া নির্ভর করে। যদি আমরা তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম দণ্ড ব্যবহার করি, সেক্ষেত্রে H+ আয়নটা আগে তোমার কি হবে, বিজারিত হবে। H+ আয়নটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর যদি আমরা পারদ মানে মার্কারি, ঠিক আছে, এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে সোডিয়াম প্লাস আয়নটা আগে কি করবে, তোমার চার্জ মুক্ত হবে। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ দেখো, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা প্রথমে একটা পাত্র নিব, পাত্রের মধ্যে ব্যাটারি সংযোগ দিব, ঠিক আছে, প্লাস মাইনাস। কেমন, পাত্রের মধ্যে আমরা একটা পাত্র নিব, পাত্রের মধ্যে পানি নিব। আমরা জানি বিশুদ্ধ পানির তড়িৎ পরিবাহী হতে পারে না, আমরা এই জন্য এটার মধ্যে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড অথবা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিব, তাহলে বিশুদ্ধ পানিটা তড়িৎ বিশ্লেষণ করতে সুবিধা হবে। বিশুদ্ধ পানি প্লাস সামান্য সালফিউরিক অ্যাসিড আমরা মিক্সড করে দেব, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যাথোড আসবে, এটা হচ্ছে অ্যানোড। আমরা এখানে দুইটা গ্যাস জার প্রবেশ করাবো, টেস্ট টিউব, ঠিক আছে। এখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিশুদ্ধ পানিটা ভেঙে কি আয়ন উৎপন্ন করবে, H+OH- আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে। আমরা একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে বিশুদ্ধ পানি নিয়েছি। যেহেতু বিশুদ্ধ পানি তোমার বিশ্লেষিত হবে না, আয়নিত হতে চায় না, এই জন্য আমরা কি করব, সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মিক্সড করব। তারপরে যখন ব্যাটারির সাথে সংযোগ সম্পূর্ণ করব, ওই সময় পানিটা ভেঙে H+OH- আয়ন উৎপন্ন করবে। H+OH আয়নগুলা কি করবে, দেখো এখানে পানিটা ভেঙে কি হবে, যদি তাহলে কি হবে, 4টা H+ আয়ন উৎপন্ন হবে, 4টা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে। এখন H+ আয়নগুলা ক্যাথোড প্রান্তে যাবে, ঠিক আছে, ক্যাথোড প্রান্তের দিকে যাবে। আর হাইড্রোক্সিল আয়নগুলা অ্যানোড প্রান্তের দিকে যাবে, ঠিক আছে, অ্যানোড ক্যাথোড। এখন দেখো তাহলে অ্যানোড রিঅ্যাকশনটা কি হচ্ছে, অ্যানোড রিঅ্যাকশনে যে ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে 4টা হাইড্রোক্সিল আয়ন কি করবে, আমরা দেখতে পাচ্ছি অ্যানোড রিঅ্যাকশনে 4টা হাইড্রোক্সিল আয়ন অক্সিজেন, পানি এবং 4টা ইলেকট্রন ছেড়ে দিল। এখন এই ইলেকট্রনগুলো ক্যাথোড প্রান্তে যাবে, ক্যাথোড রিঅ্যাকশনে কি হবে, 4টা H+ আয়ন এই 4টি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাথোড প্রান্তের মধ্যে কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। আর অ্যানোড প্রান্তের মধ্যে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আমি আবার তড়িৎ বিশ্লেষণের 3টা ব্যবহার, একটা হলো ধাতু নিষ্কাশন, আরেকটা হলো ধাতু নিষ্কাশন, ধাতু বিশোধন,
ধাতু বিশোধন, আরেকটা হলো ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং আমরা তিনটে আলোচনা করব, একটু একটু করে আলোচনা করব। আচ্ছা দেখো, ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা যখন আকরিক থেকে ধাতুটাকে পেয়ে থাকি, ওই ধাতুর মধ্যে কিছু ভেজাল থাকে। এখন ওই ধাতু নিষ্কাশনের মধ্যে একটা ধাপ হচ্ছে ধাতু নিষ্কাশনের একটা ধাপের মধ্যে আমাদেরকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ ধাতুটাকে বের করে আনতে হয়। যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও এটা করা যায়, আবার অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে আমরা দেখেছি। যেমন মনে করো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে আমরা যখন অ্যালুমিনাটা কি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এখান থেকে যে অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতব অক্সাইডটা পেয়েছি, এটাকে তোমার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম প্লাস আয়ন এবং অক্সাইড আয়নে পরিণত করা হয়। যেমন দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়ন এবং অক্সিজেন 2-, ঠিক আছে? তাহলে 3টে অক্সিজেন, 3 অক্সিজেন। এখন দেখো এখানে অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে, অ্যানোড রিঅ্যাকশন এবং ক্যাথোড রিঅ্যাকশন। অ্যানোডে কী হবে, যদি আমরা এই অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে অ্যানোড রিঅ্যাকশন হবে 3টা অক্সিজেন আয়ন কি করবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে এবং 3 × 6টা ইলেকট্রন ছেড়ে দিবে। একটা অক্সিজেন 2টা ইলেকট্রন ছাড়বে, 3টে অক্সিজেন 3 × 6টা ইলেকট্রন ছাড়বে। এখন দেখো ক্যাথোড রিঅ্যাকশনে কি হবে, ক্যাথোড রিঅ্যাকশনে যে ঘটনা ঘটবে, এই অ্যালুমিনিয়াম 3+ আয়ন সে কি করবে, 2টা অ্যালুমিনিয়াম 3+ আয়ন 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে। আমরা ধাতু নিষ্কাশনের সময় এই ধাতুর অক্সাইডগুলোকে এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তোমার কি করতে পারি, এই বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে পারি, ঠিক আছে? এরপর আসো ধাতু বিশোধনটাও তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয়। ধাতুর মধ্যে আমরা যখন আকরিক থেকে ধাতুটা মুক্ত করি, এটার মধ্যে ভেজাল থাকে। এখন এই ভেজাল মিশ্রিত যে ধাতুটা আছে, আমরা যদি ওই ধাতুর দণ্ডটাকে, ভেজাল মিশ্রিত ধাতুর দণ্ডটাকে অ্যানোড ধরি, আর যদি বিশুদ্ধ ধাতুটাকে ক্যাথোড ধরি, এবং এখানে যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, তাহলে কি হবে, তোমার এই ভেজাল মিশ্রিত ধাতব দণ্ড থেকে আয়নগুলো আস্তে আস্তে কি হবে, সলিউশনের মধ্যে চলে যাবে এবং ভেজাল মিশ্রিত দণ্ডটা কি হবে, তোমার বিশুদ্ধ হয়ে যাবে। এটাই বলছে ধাতু বিশোধনটা দেখাচ্ছে। ধাতু বিশোধন, আমরা যদি একটা তড়িৎ রাসায়নিক কোষ আঁকি, একটা দণ্ড, এটা হচ্ছে অবিশুদ্ধ। ধাতু বিশোধনের ক্ষেত্রে আমরা কি করব, একটা পাত্র নিব, পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিব এবং এখানে কি করব, ভেজাল মিশ্রিত ধাতব দণ্ড নিব, নিয়ে এখানে নিব বিশুদ্ধ ধাতব দণ্ড, এখন যদি আমরা তার দিয়ে যুক্ত করে দেই ব্যাটারির সাহায্যে, তাহলে ঘটনাটা কি ঘটবে, এই যে ভেজাল মিশ্রিত যে ধাতব দণ্ডটা আছে, এখানে তড়িৎ বিশ্লেষণ ঘটার কারণে এই দণ্ডের ধাতব আয়নগুলা, মানে যে ভেজালগুলো আছে, এইগুলা কি করবে, এখান থেকে আয়নিত হয়ে এই সলিউশনে চলে আসবে এবং এগুলা কি করবে, আইসা এই ক্যাথোড প্রান্তে, মানে এই বিশুদ্ধ ধাতব দণ্ডে আইসা জমা হতে থাকবে। বিশুদ্ধ ধাতব দণ্ডটা মোটা হতে থাকবে আর এটা আস্তে আস্তে কি হবে, ভেজাল মুক্ত হতে থাকবে। আমরা এটা অ্যানোড ধরব আর এটা ক্যাথোড হবে, এটাকে
ক্যাথোড দণ্ড আমরা ধরব। ঠিক আছে, তাহলে ধাতু বিশোধনের ব্যাপারটা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিংটা কি? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলা হয়। এটা হচ্ছে, মনে করে একটা লোহার টুকরা আমরা যদি দীর্ঘদিন বাতাসের মধ্যে রেখে দিই, এটার মধ্যে মরিচা পড়বে। কীভাবে মরিচা পড়ে দেখো, আমরা এখন ইলেকট্রোপ্লেটিং নিয়ে আলোচনা করছি। মরিচা কীভাবে পড়ে? মরিচাটা পড়ার কারণ কি? লোহায় মরিচা পড়ার কারণ কি? লোহায় মরিচা পড়ার কারণ দেখো, এটা হচ্ছে, তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে, আয়রন মানে লোহা, আয়রন মানে লোহা, আয়রন বাতাসের অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এই ফেরিক হাইড্রোক্সাইড কি করবে? ফেরিক হাইড্রোক্সাইড তোমার, এই ফেরিক হাইড্রোক্সাইড নিজেদের মধ্যে সুবিন্যস্ত হয়ে ফেরিক অক্সাইড Fe2O3NH2O, মরিচা, এটাই হচ্ছে মরিচা। এইভাবে মরিচাটা হবে। ঠিক আছে, কম সক্রিয় ধাতু বলতে নিকেল, ক্রোমিয়াম, আমরা এগুলাকে ধরে থাকি, হ্যাঁ, সিলভার, এগুলা। এখন এই অধিক সক্রিয় ধাতু আমরা যদি ধরি, অধিক সক্রিয় ধাতু মনে করো একটা অধিক সক্রিয় ধাতু হলো একটা লোহার চামচ, ঠিক আছে। আর কম সক্রিয় ধাতু মনে করো সিলভার, নিকেল, ক্রোমিয়াম, এখন অধিক সক্রিয় ধাতুর উপর, লোহার তৈরি কোনো জিনিসের উপর আমরা যদি কম সক্রিয় ধাতু সিলভার, নিকেল, ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাই, তাহলে এটা অবশ্যই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে লোহার চামচের উপর সিলভার এর প্রলেপ, এটা কিভাবে দিব? আমরা প্রথমে একটা পাত্র নেব, পাত্রের মধ্যে কি নিব? সিলভার নাইট্রেট দ্রবণ নেব, পাত্রের মধ্যে সিলভার নাইট্রেট দ্রবণ নেব। ঠিক আছে, তো আমরা একটা সিলভারের দণ্ড ব্যবহার করব। আর এখানে কিসের দণ্ড ব্যবহার করব? আমরা এখানে ব্যবহার করব হচ্ছে লোহার দণ্ড। ঠিক আছে, যদি আমরা ব্যাটারির সংযোগ দিলে এখানে কি একটা সিলভার দণ্ড, কি দণ্ড? সিলভার দণ্ড। এটা কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার লোহার দণ্ড, আয়রন মানে লোহার দণ্ড, লোহার চামচ। ঠিক আছে, যদি আমরা চামচ বললাম তাহলে চামচের মতো আকৃতি দেই, এটা মনে করি লোহার চামচ। কেমন? তাহলে সিলভারটা সলিউশনের মধ্যে ভেঙে যাবে, সিলভার প্লাস আর কি উৎপন্ন করবে? নাইট্রেট আয়ন হিসেবে থাকবে। এখন এই দণ্ডের মধ্যে যে সিলভার দণ্ডটা আছে, আমরা যখন ব্যাটারি কানেকশন দিব, ঠিক আছে, এক পাশে আয়রন দণ্ড মানে লোহার চামচ, আরেক পাশে সিলভারের দণ্ড নিব। আমরা কি করব? যখন ব্যাটারির সংযোগ দিব, ওই সময় সিলভার দণ্ড থেকে সিলভারের আয়নগুলো সলিউশনে চলে আসবে। সলিউশনে এসে এরা কি করবে? আবার এই লোহার চামচের মধ্যে আসা এই আয়নগুলো জমা হতে থাকবে। তাহলে এখানে অ্যানোড রিঅ্যাকশন এবং ক্যাথোড রিঅ্যাকশনটা কি দাঁড়ায়? আমরা যদি এখানে অ্যানোড রিঅ্যাকশন এবং ক্যাথোড রিঅ্যাকশন দেখি, দেখো তাহলে দেখো অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোডে কি বিক্রিয়া করবে? সিলভার দণ্ড থেকে সিলভার পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়ন হিসেবে সলিউশনে চলে আসবে। সিলভার প্লাস আয়ন উৎপন্নগুলো ইলেকট্রন ছেড়ে দিল। এখন এই সিলভার প্লাস আয়নটা কি করবে? ক্যাথোড প্রান্তে এসে এবার ক্যাথোড রিঅ্যাকশন, ক্যাথোডে কি বিক্রিয়াটা ঘটবে? ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে এটা হচ্ছে যে এই সিলভার আয়নটা
ক্যাথোড প্রান্তে এসে ইলেকট্রন গ্রহণ করে লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দিয়ে দিবে। ইন্টারেস্টিং না বিষয়টা? আমরা এগুলো চিন্তা করলে আসলে অনেক মজা লাগে, ঠিক আছে? তাহলে দেখলাম যে সিলভার প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরিণত হচ্ছে। তার মানে লোহার চামচের উপর সিলভারের আয়নগুলো এসে কি হচ্ছে, তোমার প্রলেপ আকারে যুক্ত হচ্ছে। এটাই হচ্ছে লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দেওয়া, ঠিক আছে? এটা টোটালি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। বাণিজ্যিক ব্যবহার যদি বলি, দেখো বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে বিভিন্ন ধাতু যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি প্রভৃতি নিষ্কাশন করা হয়, ঠিক আছে? আবার তামা, স্বর্ণ, রূপা এগুলা বিশুদ্ধ করতেও কী করা হয়, তোমার এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে হয়। তো দেখো রূপা এবং তামার মধ্যে তামার তার দিয়ে আমাদের যে কারেন্টের লাইনগুলো যাচ্ছে এগুলো সব তামার তার দিয়ে তৈরি। আর রূপা অনেক দামি, এই জন্য এটাকে অনেক মানে অলঙ্কারের মধ্যে রূপার প্রলেপ দেওয়া হয়। তারপরে দেখো অ্যালুমিনিয়ামের ব্যবহারটা হচ্ছে, অ্যালুমিনিয়াম যে ধাতু আমরা ব্যবহার করি, অ্যালুমিনিয়াম ধাতুটা আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশোধনের মাধ্যমে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটা পেয়ে থাকি। এই অ্যালুমিনিয়াম ধাতু দিয়ে আমরা রান্নাবান্নার পাতিল তৈরি করি। তারপরে এটার কি করা হয়, তোমার জাহাজ তৈরির কাজেও অ্যালুমিনিয়াম। আর লোহার মরিচা পড়ার রোধ করার জন্য আবার এটাকে গ্যালভানাইজিং, আরেকটা পদ্ধতি আছে গ্যালভানাইজিং, লোহার তৈরি জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, ঠিক আছে? এতে লোহার স্থায়িত্ব বৃদ্ধি পায়। আর আমরা তো আজকে দেখলামই লোহার চামচের উপর আমরা কীভাবে কম সক্রিয় ধাতুর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ দিতে পারি। এখানেও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে? অল্প দামি ধাতুর গয়নার উপর উজ্জ্বল ধাতু যেমন ক্রোমিয়াম, নিকেল, গোল্ড, রূপা প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। এতে গয়না অনেক উজ্জ্বল ও মসৃণ হয়ে থাকে। দেখো সমুদ্রের পানির তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। সমুদ্রের পানিটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, ওইখানে যে ক্লোরিনটা পাবো, ক্লোরিন গ্যাসটা পাবো, সেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারবো। বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা আজকে তড়িৎ বিশ্লেষণের কোষের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির তড়িৎ বিশ্লেষণের বিস্তারিত আলোচনা করলাম। তোমরা তোমাদের মেইন বইটা পড়বে এবং স্যারের লেকচারটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা সহজে আয়ত্ত করতে পারবে। আর রসায়নটা তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে, যতই প্র্যাকটিস করবে ততই এটা তোমার আয়ত্তে আসবে এবং সবসময় নিজে জানার জন্য একটা আগ্রহ থাকতে হবে, ঠিক আছে? তোমাকে জানতে হবে, এই একটা আগ্রহ নিয়ে তুমি যখন পড়বে তোমার কাছে পড়ালেখা খুব ভালো লাগবে। তো আমরা এখন যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে আছি, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং মা বাবার কথা শুনবো, বাসায় নিয়মিত পড়ালেখা করব এবং আমাদের বিদ্যালয় থেকে যে ধরনের দিক নির্দেশনা দেওয়া হয় আমরা ওইগুলো ভালোভাবে অনুসরণ করব। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহারও জন্য বসে থাকে না, সময়টা চলে যাবে। সুতরাং এই সময়টা যেন তোমরা কাজে লাগাতে পারো, এই জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে স্কুল থেকে। তোমরা যদি এই ক্লাসগুলো একটু ভালো করে দেখে নিজেদের স্টাডি চালিয়ে যাও, তাহলে আমাদের এই কষ্ট এই ইয়ারটা আমাদের সার্থকতা হবে। আর অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই মাস্ক ব্যবহার করে বাইরে বের হবা, নিজে সচেতন থাকো, পরিবারের সবাইকে সচেতন রাখবে। এই বলে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।